আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সংসদ ভেঙে দিয়ে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে রাজনীতিবিদ ও সুশীল সমাজের বৈঠক। গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা। পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে অবস্থানের তথ্য। এবং প্যারিস অলিম্পিকে মেয়েদের সাঁতারে যুক্তরাষ্ট্রের মেয়েদের 8 স্বর্ণ জয়ের রেকর্ড, মেয়েদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সাউথ কোরিয়ার স্বর্ণ জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখন গায়ে সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলমান সংসদ ভেঙে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। অন্যায়ভাবে গ্রেফতার ছাত্র ও নেতাকর্মীদের মুক্তি দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় 3 মাসের মধ্যে সেই সরকার নির্বাচন দেবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একমত হন সকলে। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। এই আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি। আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে সেটা নির্ধারণ। অত্যন্ত স্ট্রং ভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। এই শূন্যতা দীর্ঘস্থায়িত হতে দেওয়াই যাবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। এই আন্দোলনকে একটা রাষ্ট্র পরিবর্তনে, সরকারের সাথে সাথে প্রশাসন পরিবর্তনের লড়াই যাতে রূপান্তরিত করা যায়, সেই লড়াইকেও অব্যাহত রাখবার জন্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা হবে, সেই ক্ষেত্রে তারা কি ভাবনা করছে, তাদের কথাগুলো বিবেচনায় নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে এই ব্যাপারে আগাতে হবে। আমরা আশা করি জাতি ইনশাআল্লাহ আগামীতে আশাব্যঞ্জক কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। বৈঠক শেষে সহিংসতা পরিহার করার আহ্বান জানান বিএনপি মহাসচিব সহ অন্য নেতারা। দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে। সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে, জাতিকে, আমাদের যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল, পুরো হয়তো আসেনি, হয়তো কালকেও তারা আবার বসবে, এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করে। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না। এটা আমাদের দেশ, আমাদের দেশের আমরা এই বৃদ্ধ প্রজন্ম আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ভালো দেশ রেখে যেতে পারি নাই। আমাদের নতুন প্রজন্ম কষ্ট করে এই সুযোগটা, এই সময়টা আমাদের জন্য আর্ন করেছে এবং এই নতুন প্রজন্মের এই আর্নিংটাকে অনেক সময় বিপ্লব বেহাত হয়ে যায়, অনেক ভালো কিছু বেহাত হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে,
আপনারা অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, লুটিং, একজন আরেকজনকে আক্রমণ, প্রতিশোধমূলক আক্রমণ, হিংসাত্মক অবস্থা বন্ধ করেন। সব কিছুর বিচার করা হবে। এই দেশটা 18 কোটি জনগণের, এই দেশটা কোনো দলের না, এই দেশটা 18 কোটি জনগণের। তোমাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে, এই 18 কোটি জনগণকে এই রাষ্ট্রের সেবাগুলো আমাদের নিতে হবে। অতএব জাস্ট এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। রাষ্ট্রের কোনো একটা ভবনে, কোনো একটা যানবাহনে, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে অবস্থানরত কোনো ব্যক্তিদেরকে 1 ইঞ্চি আঘাত করবেন না। কোনো সংখ্যালঘুদের উপর, অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। যাদের জন্য আমরা বিচারের দাবি করতেছি, বিচার চাইতেছি, আমরাও যদি ভায়োলেন্স করি, আমরাও যদি অবৈধ হত্যা করি, তাহলে আমরাও তো সেই দাবির মধ্যেই পড়ে যাব। এর জন্য আমি দেশবাসীকে বলবো, শান্ত হন, সবাই শান্ত হন, দেশের স্থাপনাকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, মানবতাকে রক্ষা করুন। আল্লাহ অবশ্যই আপনাকে, আমাদের সবাইকে, সবাই সম্মিলিতভাবে এই দেশকে গড়ার তৌফিক দান করেন। বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং অন্যরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে ধর্মীয় উপাসনালয় সহ নানা স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে সংগঠনের সমন্বয়করা বলেছে, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে নাশকতা চালানো হচ্ছে। আন্দোলনের সফলতার বিষয়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকা তুলে ধরে তাদের উপর চড়াও না হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাজিব বেগের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর সমন্বয়কদের প্রথম সংবাদ সম্মেলন। তেজগাঁওতে এই সংবাদ সম্মেলনের শুরুতেই বিজয়কে আন্দোলনের শহীদদের উৎসর্গ করা হয়। নিন্দা জানানো হয় ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলার। সেই সাথে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের বিচারের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের। সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে, মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। ঘোষণা দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরার। যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব, তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। গণমাধ্যম অফিস ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানান তারা। আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে, এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। সবার নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। কারাবন্দী শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জনগণের উদ্দেশ্যে বক্তব্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই সরকারের মাধ্যমে সব কার্যক্রম চলবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে, সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে বলে আশ্বস্ত করেছেন সেনা প্রধান।
দেশবাসীকে ধ্বংসযজ্ঞ ও অরাজকতা থেকে সরে এসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছাড়েন। জানা গেছে তিনি ভারতে গেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে তিনি যাওয়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তা করা হয়নি। পাঁচই আগস্ট তারিখটি বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান করে নিল। পরাজয় বরণ করতে হলো টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে। আন্দোলনের 34তম দিনেও সহিংসতা ও ব্যাপক প্রাণহানির পর গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরিস্থিতির পরিবর্তন আসে সেনা প্রধানের দেয়া ভাষণে। এরপরই উল্লাসে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। আক্তার হোসেনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি কঠোর থেকে কঠোরতার দিকে যাচ্ছিল। সারা দেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া এই আন্দোলনে বাড়তে থাকে প্রাণহানি। শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। কোটা নিয়ে দাবি পূরণ হলেও 9 দফা দাবিতে আন্দোলন চলতে থাকে। কিন্তু এ সময় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির কারণে 4ই আগস্ট থেকে সরকার পতনের 1 দফা দাবি নিয়ে রাস্তায় নামে ছাত্র জনতা। 1 দফার আন্দোলনেও শতাধিক মানুষের প্রাণহানির প্রতিক্রিয়ায় আন্দোলনকে সোমবার থেকেই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দেন সমন্বয়করা। গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি বাস্তবায়নে কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়তে থাকে। সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের কঠোর বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। তবে পরিস্থিতির পরিবর্তন আসে দুপুরে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার খবরে। সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে জনগণ। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন। আপনাদের এরপর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাস্তায় জনস্রোত বাড়তে থাকে। এক পর্যায়ে মিছিলে মিছিলে ভরে যায় ঢাকার সব প্রধান সড়ক। সব মিছিলের কেন্দ্র হয়ে ওঠে শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার। এক পর্যায়ে গণভবনেও ঢুকে পড়ে উৎসুক জনতা। শত শত তরুণ প্রাণ ও রক্তের বিনিময়ে ছাত্র সমাজের এই অর্জনকে অবিস্মরণীয় ও যুগান্তকারী বলছেন জনগণ। ছাত্র জনতার এই অভ্যুত্থান এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে, এমনটাই প্রত্যাশা সবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন, সংসদ ভবন আর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। একই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চলে আওয়ামী অফিস, বিভিন্ন টিভি ভবনেও। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। পদ ছেড়ে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর চাউর হতেই রাজধানী ঢাকা জুড়ে স্লোগানে মুখর হয় আন্দোলনকারী ও জনতা।
জাতির উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের ভাষণের আগেই প্রথমে শাহবাগ এবং পরে খবর পেয়ে সবাই হাঁটতে থাকে গণভবনের দিকে। গণভবনের সব ফটকের দরজা থেকে তখন সরে গেছে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা। একরকম ফাঁকা গণভবনে ঢুকে পড়ে সাধারণ মানুষ। গণভবনে ঢোকার পরই আক্রোশ দেখায় সাধারণ জনতা। গণভবনের তৈজস থেকে শুরু করে ফ্রিজ, টিভি, এসি এমনকি দরজাও ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে যে যার মতো গণভবনের জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে থাকে মানুষ। যদিও বের হওয়ার পথে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণভবনের বিভিন্ন গেটে আটকে দেয় বেশিরভাগ জিনিসপত্র। শিক্ষার্থীদের আহ্বান ছিল বিজয় দেখার জন্যেই গণভবনে আসা, লুটের জন্য নয়। গণভবনে ঢোকার আগে পরে বিক্ষোভে উত্তাল মানুষ নিরাপত্তাবিহীন সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে তাণ্ডব চালায়। গণভবন, সংসদ ভবন ছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি অফিসে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। একই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ভাঙচুর চালায় অনেকে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও কলকারখানা খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের দিল্লি চলে গেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন। বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের 1, 2 এমনকি 3 নম্বর পর্যন্ত ছিল বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক বিপ্লবের খবর। বিশ্ব গণমাধ্যমগুলোতে উঠে এসেছে শিক্ষার্থীদের বিজয় আর রাজপথে উল্লাসের কথা। নাফিস ইফতেখারের রিপোর্ট। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর গুরুত্ব পেয়েছে সব আন্তর্জাতিক গণমাধ্যমে। আনন্দবাজার লিখেছে, রাষ্ট্রপতির কাছে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ বছর ক্ষমতায় থাকা হাসিনাকে। দেশ ছাড়ার আগে একটি বিদায়ী ভাষণ রেকর্ড করতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। আনন্দবাজার আরও বলছে, দিল্লিকে বিমান পাঠাতে বলা হলেও আইন লঙ্ঘনের ভয়ে মানা করে দেয় ভারত। পরে বঙ্গভবন থেকে দুপুরে সামরিক হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আনন্দবাজারের একটি খবরের শিরোনাম, লাঠি গুলি হুঙ্কার দিয়েও দাবায় রাখা গেল না জনতাকে। উঠে এসেছে সাধারণ জনতার গণভবনে প্রবেশের খবর। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার শিরোনামে লিখেছে, পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আরেকটি সংবাদে উঠে এসেছে কিভাবে বিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হল। আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। মার্কিন গণমাধ্যম CNN-এর শিরোনাম, রক্তক্ষয়ী সরকার বিরোধী বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আল জাজিরা লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ, ক্ষমতা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বার্তা সংস্থা রয়টার্সের খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আরেক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, তার বাসভবন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রিয় দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল
ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজার দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩০ ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। এবার ডিজিটাল ডাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার দুটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলার আশঙ্কায় ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণ ও জরুরি দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এতে লেবাননের রাফিক হারেরি বিমানবন্দরে তীব্র যানজট দেখা গেছে এবং ৭৫টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইরান ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিলে তা প্রতিহত করার জন্য ইসরায়েল প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে। হামাস বলছে নতুন নেতা নির্বাচনের জন্য তারা বিস্তৃত আলোচনা করছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৫৮৩ জনে। এবার কৃষি সংবাদ। কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন দৌলতপুরের পচামাদিয়া গ্রামের কৃষক আসাদুল ও জিল্লু। অমৌসুমে ব্ল্যাক বেবি মার্সেলো মধুমালা জাতের তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তারা। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশে তরমুজ সাধারণত শীতকালে বপন করা হয়, তবে এবার ২ বিঘা জমিতে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষক আসাদুল ইসলাম ও জিল্লুর। ভালোই হয়েছে তরমুজ। একটা তরমুজের ওজন ৩ কেজি, ৪ কেজি, ৩.৫ কেজি, ২ কেজি,
কালার হচ্ছে একটা হলুদ কালার, একটা হচ্ছে কালো কালার। 14 শতক জমি আমি এই গ্রীষ্মকালীন তরমুজ লাগাইছি, এতে আশা করছি ভালো ফল হয়েছে, এই যে ধৈর্যেও ভালো। এটা আমার হচ্ছে একটা মার্শালা আর একটা হচ্ছে এই যে হলুদ কালার মধুমালা। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভের ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষের সাফল্যের উদ্ধৃত হচ্ছেন স্থানীয় কৃষিজীবীরা। ভালো ফলন হচ্ছে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে অবশ্যই সামনেবার লাগাবো। অটাইমে যে এরকম আবাদ হয়, তরমুজ হয়, আমরা জানতাম না, তবে এবার জানলাম, দেখলাম, শুনলাম, আগামীতে আমরাও লাগাবো। আমরা আবাদ করেছি, আবার সামনের সিজনে করব আবাদ। কৃষককে তরমুজ চাষে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও দিশা সংস্থা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে সিলেটের শ্রীপুরে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞা অমান্য করেই রাংপানি নদীতে প্রকাশ্যেই হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু কর্মকর্তার যোগ সাজশে চলছে পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ড। সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সারা দেশের মতো সিলেটের বিভিন্ন কোয়ারিতেও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আইনের তোয়াক্কা না করেই শ্রীপুর পাথর কোয়ারির 0 পয়েন্ট এলাকায় চলছে পাথর উত্তোলনের মহোৎসব। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও জীবনের ভয়ে প্রকাশ্যে কথা বলছেন না কেউই। যারা করে তারা তো কেন কোনো ঝামেলা করে না, যার কারণে আমরা আসলে কোনো দ্বন্দ্ব না থাকার কারণে আমরা কাছে এই ধরনের কোনো অভিযোগ আর না। ইনকামের কোনো সোর্স নাই, তারা সোর্স একটা ওই যে কুয়ারি বান্ধব, আমাদের কুয়ারিটা খুলি দেয়, তাইলে ইনশাল্লাহ ভারতীয় সীমান্ত থেকে অনেক কিছুই আমরা এই মনে করেন যে চোরা কারবারি বলেন আর যেটাই বলেন এটা থেকে আর নিরাপদে থাকতে পারবো। যেহেতু এটা সীমান্ত এরিয়া, এই জন্য আমরা এটা বিজেপিরও অবহিত করছি এবং স্থানীয় প্রশাসনরাও অবহিত করছি। অভিযান পরিচালনায় থমকে আছে প্রশাসনের তৎপরতা। এটা তো একেবারে সেন্ট্রালি আপনার পাথর ওঠানোটা বন্ধ সারা দেশব্যাপী। আমরা আমাদের এখানে নিয়মিত অভিযান আমরা চালানোর চেষ্টা করছি সব সময়। আর এখানে হচ্ছে আপনার পরিবেশের একটা মামলা হয়েছিল, আপনারা জানেন, সেই মামলার চার্জশিট হয়েছে, মামলার বিষয়টা চলমান আছে আর আমাদের দিক থেকে আমাদের অভিযানও চলমান আছে। পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সরকার পতনে সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উচ্ছ্বাস, অন্যায়কারীদের বিচারের মুখোমুখি করার দাবি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ত্যাগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যায়কারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, গুলি ও মৃত্যুর ঘটনায় জনগণের দীর্ঘদিনের আক্ষেপ শেষমেশ রূপ নেয় গণ আন্দোলনে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব পেশার মানুষ। আমাদের সময় নষ্ট করেন না, হাত জোর করে বলছি, আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা বঙ্গভবনে যাব। যদি নতুন সরকার গঠিত না হয় তাহলে দেশ চলবে কিভাবে? আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশের তরুণ ছাত্র জনতার বুকের ভাষা আমরা জানি, তাদের সমস্ত দাবি পূরণ করা হবে। প্রিয় দেশবাসী, আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ঐতিহাসিক অভূতপূর্ব সংগ্রামে শহীদের রক্তে এই দেশে একটা স্বাধীন সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছে। কিন্তু এই দেশ আমাদের, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। সমস্ত হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে। দেখছি
সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে যে এই যে মৃত্যুর যে যাত্রার মধ্যে আমরা ছিলাম এই দেশটা সেটা বন্ধ হয়েছে এবং সবাই মনে করছে যে এটা বন্ধ হয়ে গেছে, এটা আর হবে না। আর এখন যারা আটক আছেন, যারা বিভিন্ন ভাবে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে আমরা আমাদের মাঝে ফেরত চাই। এই মুহূর্তে ভবিষ্যৎটা দেখতে চাই যে আর কোনো হয়রানি, আর অন্য কাউকে হয়রানি যাতে না করা হয়। যারা এইসব অন্যায় করে গেছে তাদেরকে আমরা বিচারের কাঠ করায় দেখতে চাই, অন্য কোথাও না। তাদের উপর কোনো অত্যাচার জুলুমও দেখতে চাই না। দেখতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাই। কোনো ধরনের নির্যাতন যাতে না করা হয়। আমরা বুঝতে পারছি অনেকের অনেক সেন্টিমেন্ট, অনেকেই অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, কিন্তু অন্যদের উপর কেউ যাতে হাত না তুলে, অন্য কিছু যাতে না ভাঙা হয়, আমরা একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে যাতে থাকতে পারি, সবার কাছে এই আহ্বান। যারা এই অন্যায় করেছে তাদেরকে বিচারের মুখোমুখি দেখতে চায় বিশিষ্টজনেরা। আসসালামু আলাইকুম। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমাদের ছাত্র, আমার সন্তান সমূহ যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের, ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে। সাধারণ মানুষের চাওয়া পূরণ হয়েছে বলে মনে করেন সব পেশার মানুষ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মারা গেলেন ইংলিশ ব্যাটার ও কোচ গ্রাহাম থর্প। ইংল্যান্ডের হয়ে 100 টেস্ট খেলা থর্পের 55 বছর বয়স। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।